স্বাগত সংবাদ সন্ধ্যায়, সাথে আছি তাসনিমে জান্নাত অর্থী এবং আমি আলী আশরাফ। জানাবো বার্তা কক্ষের সর্বশেষ। দুই দিনের সফরে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হায়দ্রাবাদ হাউসে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক কাল। সিলেট সুনামগঞ্জে পানি কমছে, প্লাবিত হচ্ছে মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনা। উত্তরাঞ্চলেও বন্যার আভাস। সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত কমেছে, পাচারের ধরন ও গন্তব্য পরিবর্তনই কারণ বলছেন বিশেষজ্ঞরা। উখিয়া টেকনাফে রোহিঙ্গা শিবিরে অস্ত্রের মহড়া, অপহরণ আতঙ্ক। 6 মাসে 20 হত্যা, রাত জেগে পাহারা। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। 2 দিনের রাষ্ট্রীয় সফরে বিকেলে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট বিকেল 3:30টায় নয়াদিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করে। ভারতের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এবং বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বিমানবন্দরে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান। আজ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এই সফরে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, নিরাপত্তার পাশাপাশি তিস্তা ইস্যুতে আলোচনা হতে পারে। সই হতে পারে 10টি সমঝোতা স্মারক ও চুক্তি। কাল সকালে ভারতের রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অফ অনার দেওয়া হবে। পরে হায়দ্রাবাদ হাউসে নরেন্দ্র মোদীর সাথে বৈঠক হবে। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথেও সাক্ষাৎ করবেন শেখ হাসিনা। গুজব ছড়িয়ে আওয়ামী লীগকে দুর্নীতিবাজ দল হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে এই মন্তব্য করেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগকে হটানোর জন্য এসব করা হচ্ছে উল্লেখ করে কাদের আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে জনগণকে সঙ্গে নিয়ে দল আরও এগিয়ে যাবে। শোভাযাত্রা বিকেলে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে শুরু হয়ে ধানমন্ডির 32 নম্বরে গিয়ে শেষ হয়। এর আগে শোভাযাত্রায় যোগ দিতে দুপুর থেকেই শহরের নানা প্রান্ত থেকে জড়ো হন হাজারো নেতাকর্মী। তাদের হাতে ছিল জাতীয় পতাকা, ব্যানার এবং প্ল্যাকার্ড। এ সময় মিছিলে স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। ঐতিহ্যবাহী দলটির 7.5 দশকের দীর্ঘ যাত্রাকে স্মরণীয় করতে উৎসবমুখর হয়ে ওঠে শোভাযাত্রার কর্মসূচি। ঢাক ঢোল বাজিয়ে করা হয় আনন্দ উদযাপন। তারা আজকে গুজব ছড়িয়ে আমাদেরকে দুর্নীতিবাজ দল বিএনপি আজকে আমাদেরকে দুর্নীতিবাজ বানাবে চক্রান্ত করছে। হীরক জয়ন্তী উপলক্ষে রোববার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে আওয়ামী লীগ। ভাষণ দেবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোভাযাত্রা, বৃক্ষরোপণ সহ 10 রকম কর্মসূচি নেওয়া হয়েছে, যা দেশ জুড়ে চলবে সারা বছর ধরে। প্রতিষ্ঠা বার্ষিকীর এবারের লক্ষ্য ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে নেওয়া। 1949 সালের 23শে জুন পুরান ঢাকার রোজ গার্ডেন থেকে আওয়ামী লীগের যাত্রা শুরু। বাঙালির অধিকার আদায়ে সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে দলটি। 1966 সালে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের মুক্তির সংগ্রাম, তাঁর ডাকেই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাঙালি। স্বাধীন হয় বাংলাদেশ। 75-এ জাতির পিতাকে হত্যার পর সংকটে পড়ে আওয়ামী লীগ। এরপর 1981 সালে হাল ধরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। জীবন বাজি রেখে এগিয়ে নিচ্ছেন দল ও দেশকে। 54 সালে যুক্তফ্রন্ট, 56 সালে আওয়ামী লীগ যখন প্রধান দল হিসেবে ক্ষমতায় আসে, আজকে যেই উন্নয়ন প্রকল্পগুলি দেখছি সেই ভিতগুলি আওয়ামী লীগের করা, যেটা আওয়ামী লীগের অনেক নেতাকর্মী জানেন না। গণ আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, সংবিধান, সব কিছুতে আওয়ামী লীগের করা। এমনকি গত 12 বছরে যে দেশের যে স্থিতিশীলতা, সেটিও তো আওয়ামী লীগ নেতা শেখ হাসিনার কারণে। এবং আজকে যে বাংলাদেশ একটা মর্যাদায় পরিণত হয়েছে, সেটা তো আওয়ামী লীগের কারণে।
দেশের সবচেয়ে পুরনো এই দলের ৭৫ বছর পূর্ণ হচ্ছে। হীরক জয়ন্তী উপলক্ষে জাঁকজমকপূর্ণ আয়োজন করছে দলটি। থাকছে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত ৩ দিনের অনুষ্ঠান। বছর জুড়ে চলবে সভা সেমিনার। ২৩শে জুন সোহরাওয়ার্দী উদ্যানে করবে জনসভা। আমন্ত্রণ জানানো হবে বিএনপি সহ সব রাজনৈতিক দলকে। ইতিহাস, ঐতিহ্য, গৌরবোজ্জ্বল অধ্যায়গুলোকে বিভিন্নভাবে তুলে ধরা, এগুলো কাজ বছরব্যাপী চলবে। আগামীর বাংলাদেশকে বিশ্ব সভায় কিভাবে আমরা দাঁড় করতে চাই সেই পরিকল্পনাও কিন্তু আমাদের আছে। সে বিষয়গুলোও আমরা দেশবাসীর কাছে আমরা তুলে ধরব। মানুষকে জানা দিতে যাচ্ছি আওয়ামী লীগের বয়স হচ্ছে ৭৫ বছর। এই বয়সে আওয়ামী লীগ ইতিহাসের কত ইতিহাস তৈরি করেছে। এই বাংলাদেশে মুসলিম লীগ ছিল, পাকিস্তানে মুসলিম লীগ ছিল, মুসলিম লীগ বিলীন হয়ে গেছে। বাট আওয়ামী লীগ দিনে দিনে শক্তিশালী হয়, আওয়ামী লীগ প্রতিদিন শক্তিশালী হয়। সম্মাননা জানানো হবে প্রবীণ নেতাদের। বর্ণাঢ্য আয়োজনের মধ্যে থাকছে বৃক্ষরোপণ কর্মসূচি, শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেট সুনামগঞ্জের বন্যার উন্নতি হলেও স্বল্পমেয়াদী বন্যার কবলে পড়তে যাচ্ছে উত্তরের ৩ জেলা লালমনিরহাট, নীলফামারী ও কুড়িগ্রাম। আবহাওয়া অফিস ও বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, উত্তরাঞ্চলে আগামী ৭২ ঘন্টা ভারী বৃষ্টির শঙ্কা আছে। এতে তিস্তা, ধরলা ও দুধকুবা নদীর পানি বাড়বে। কিছুটা উন্নতি হচ্ছে সিলেট সুনামগঞ্জের বন্যার পরিস্থিতি। গত ২৪ ঘন্টায় সিলেটে বৃষ্টি হয়েছে মাত্র ২০ মিলিমিটার। আগামী ২৪ ঘন্টায়ও ভারী বৃষ্টির সুযোগ দেখছে না আবহাওয়া অধিদপ্তর। এতে ৭২ ঘন্টার মধ্যে বন্যার পানি নেমে যাবে বলে আশাবাদী তারা। গত ২৪ ঘন্টা সিলেটে ওই রকম ভারী বর্ষণ হয়নি, খুবই সামান্য বৃষ্টি হয়েছে এবং আজকেও ওই রকম উল্লেখযোগ্য বৃষ্টি হবে না আশা করি সিলেটের আশেপাশে এলাকায়। আর কোনো বন্যার আশঙ্কা এই মুহূর্তে আমরা দেখছি না। আমরা যেটা আজকের আপডেট সেটা হিসাবে আমরা দেখছি না। আর বন্যার পানি অলরেডি আসলে নামা শুরু করেছে। এটা হয়তো আগামী ৪৮ ঘন্টার মধ্যে অথবা ৭২ ঘন্টার মধ্যে নর্মালাইজ হয়ে যাবে। তবে বিপদ বাড়তে পারে উত্তরের ৩ জেলায়। আগামী ৩ দিন ভারী বৃষ্টির শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে ৩ থেকে ৫ দিনের জন্য বন্যার কবলে পড়তে পারে লালমনিরহাট, নীলফামারী ও কুড়িগ্রাম। রংপুর, দিনাজপুরের উত্তর অঞ্চলে বিশেষ করে আপনার ইন্ডিয়ান ওইসব জায়গাতে বৃষ্টির সম্ভাবনা এটা কন্টিনিউ করবে আগামী আরও ৩-৪ দিন। সেক্ষেত্রে ওই বৃষ্টিটা আপনাকে হয়তো কাদের ক্ষেত্রে একটা কন্ট্রিবিউশন হতে পারে। উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে আগামী ৭২ ঘন্টায়। তো এই কারণে আপনার কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী জেলায় আগামী ৭২ ঘন্টায় একটা স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আর রংপুরে যে কাউনিয়া পয়েন্টে আমাদের বিপদসীমার উপরে রয়েছে পানি, রংপুর জেলার যে বন্যা পরিস্থিতিটা কতিপয় নিম্ন অঞ্চলে সামান্য কিছুটা অবনতি হতে পারে। এদিকে ব্রহ্মপুত্র ও যমুনার পানিও বাড়ছে। আগামী ৭২ ঘন্টার মধ্যে কয়েকটি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেট সুনামগঞ্জের পানি নামছে, তবে বাড়ছে মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনায়। ৩ জেলায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। কুড়িগ্রামে ভাঙন তীব্র হওয়ায় আতঙ্কে স্থানীয়রা। এদিকে ৩ দিন আগে তিস্তায় নৌকাডুবির ঘটনায় এখনও নিখোঁজ ৬ জন। উজানে নেমে আসা ঢলে মৌলভীবাজারের ৭ উপজেলার ৫ শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এর মধ্যে বড়লেখা, কুলাউড়া ও জুড়ি উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পানিবন্দী প্রায় ৩ লাখ মানুষ। নলকূপ ডুবে যাওয়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। এর আগে অনেকবার বন্যা হয়েছে, তবে সারা মৌলভীবাজার জুড়ে এত বন্যা বা বৃহত্তর সিলেট জুড়ে এত বন্যা হয় নাই। প্রায় ৫-৬ লাখ টাকার আমার ক্ষতি হয়েছে ভাই। আমার এখন বড় ক্ষেত আছে, সব ধান ওখানে ফেলাই। হবিগঞ্জে বুধবার থেকে তলিয়ে নবীগঞ্জে ৩ ইউনিয়নের বেশিরভাগ এলাকা। কুশিয়ারার বাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ করে ১০,০০০ মানুষ পানিবন্দী। আশ্রয়কেন্দ্রে আছেন ৩ শতাধিক। নেত্রকোনায় কর্মাকান্দার পর সদর, বারহাট্টা, খালিয়াজুড়ি, মোহনগঞ্জ ও দুর্গাপুরের অন্তত ১২০ গ্রাম বন্যার কবলে। গ্রামীণ রাস্তা তলিয়ে চলাচলে তৈরি হয়েছে দুর্ভোগ। এদিকে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কায় জেলায় প্রস্তুত রাখা হয়েছে ২৮৯টি আশ্রয়কেন্দ্র। জলের মধ্যে আমরা বসবাস করতেছি, বাচ্চা কাচ্চা লইয়া খুব কষ্ট করতেছি। ২-৩ দিনে ভারী বর্ষণ বৃষ্টিতে আমাদের গ্রামের অনেক বাড়িতে পানি উঠছে এবং গরু ছাগল নিয়ে অনেকেই অসুবিধার মধ্যে আছে। কুড়িগ্রামে তিস্তা ও ধওলার পানি বাড়তে থাকায় নতুন নতুন এলাকায় পানি প্রবেশ করছে। এখন পর্যন্ত পানিবন্দী ১০,০০০-এর বেশি মানুষ। এদিকে বৃহস্পতিবারও নদী ভাঙনে ৪ উপজেলার শতাধিক পরিবার গৃহহীন হয়েছে। বৃষ্টিতে নদীর পানিতে আটকে যায়, আসতে পারি না, চলাফেরা হয়, ওখান থেকে এখানে আসছে, এখানেও পানি। তবে নীলফামারী, রংপুর ও গাইবান্ধার বেশিরভাগ এলাকা থেকেই নেমে গেছে বন্যার পানি। রেশমি নন্দী,
ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কক্সবাজার সদরে পাহাড় ধসে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। মধ্যরাতে বাদশাখোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাত ৩টার দিকে প্রবল বৃষ্টিপাতের ফলে পাহাড় ধসের ঘটনা ঘটে। এদিকে নিহতের পরিবারে চলছে শোকের মাতম। নির্বাক অপলক চোখে তাকিয়ে আছেন মমতাজ বেগম। একমাত্র ছেলে আনোয়ার হোসেন ও পুত্রবধূ মাইমুনা আক্তারকে হারিয়ে কি করবেন বুঝে উঠতে পারছেন না তিনি। ঘরে তার ৫ কন্যা। নিহত পুত্রবধূ ছিলেন প্রথমবারের মতো ৭ মাসের অন্তঃসত্ত্বা। ভারী বৃষ্টিপাতের রাতে ছেলেকে সতর্ক করেছিলেন মা। তিনি ছিলেন স্থানীয় ওমর ফারুক জামে মসজিদের মুয়াজ্জিন। যখন বেশি বৃষ্টি শুরু হলো, আমরা সবাই জেগে উঠেছি। ছেলেটার দরজাতেও ধাক্কা দিয়েছিলাম, কিন্তু ওঠেনি। এর মধ্যে ধস নামলো। রাত তখন ৩টা। হঠাৎ প্রতিবেশীদের কাছে খবর আসে পাহাড় ধসে মাটি চাপা পড়েছেন ছেলে আনোয়ার ও তার স্ত্রী। তুমুল বৃষ্টির মধ্যেও ছুটে যান প্রতিবেশীরা। মাটির নিচ থেকে উদ্ধার কাজে লেগে পড়েন। আধ ঘন্টার চেষ্টায় মাটি সরিয়ে উদ্ধার করা হয় 2 জনের মরদেহ। পাহাড় যখন পড়ছে তখন নিকট একটা আওয়াজ, তখন এর চাচি এসে বলে আমার ছেলে হারে তলে পড়ে গেছে। মাটির নিচ থেকে চাপা পড়ে আছে, এখান থেকে ওদেরকে তুলে ফেলছি, আমরা উদ্ধার করছি মানুষজন দেখে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র। ভারী বৃষ্টিপাতে মানুষকে সচেতন করলেও অনেকেই নিজেদের বাসস্থান থেকে অন্যত্র যেতে চান না বলে জানান তিনি। তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে মাইকিং করি, তাদেরকে উদ্ধার কাজ চালিয়ে যাই। তারা নিজেদের বাসস্থান ছেড়ে কোথাও যাওয়ার জন্য তারা আগ্রহ প্রকাশ করে না। কক্সবাজার পৌরসভায় অন্তত 10,000 মানুষ পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছেন। এর আগে মঙ্গলবার রাতে কক্সবাজারের উখিয়ার 4টি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে 2 শিশু সহ 10 জন নিহত হয়েছেন। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত নেমে এসেছে 234 কোটি টাকায়। 2022 সালের তুলনায় 2023 সাল শেষে কমার হার প্রায় 68%। সুইস ন্যাশনাল ব্যাংকের বার্ষিক আর্থিক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। তবে এর মানে অর্থ পাচার কমা নয়, পাচারের ধরন ও গন্তব্য পরিবর্তন বলে মনে করছেন অর্থনীতিবিদরা। ধনীদের গোপন অর্থ রাখার জন্য বিখ্যাত সুইস ব্যাংক রীতিমতো আইন করে গ্রাহকদের নাম পরিচয় গোপন রাখার শর্ত কঠোরভাবে পালন করত তারা। তবে সম্প্রতি দেশটির ব্যাংকগুলোতে কমেছে জমা রাখা অর্থের পরিমাণ। এসএনবির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী 2022 সালের শেষে বাংলাদেশিদের জমা ছিল প্রায় 730 কোটি টাকা। 2023 সালে তা কমে দাঁড়িয়েছে 234 কোটিতে। এক বছরে 496 কোটি টাকা তুলে নিয়েছেন বাংলাদেশিরা। এতে জমা অর্থ 28 বছরের মধ্যে দাঁড়িয়েছে সর্বনিম্ন পর্যায়ে। তবে এর একাধিক কারণের কথা বলছেন অর্থনীতিবিদরা। রিজার্ভটা তো বাংলাদেশে থাকে না, রিজার্ভটা বাইরেই থাকে, কিছু অংশ সুইস ব্যাংকে থাকে। তো সেই টাকাটা কমে থাকতে পারে, কারণ আমাদের তো রিজার্ভ কমে গেছে প্রবাসী, সেটা একটা সাথে সঙ্গতিপূর্ণ। বাংলাদেশের রিজার্ভ কমেছে, বিক্রি হয়েছে রিজার্ভটা, তো বিক্রি হলে কোথা থেকে নিবে? কিছু অংশ হয়তো ফেডারেল রিজার্ভ থেকে নিচ্ছে, কিছু অংশ হয়তো সুইস ব্যাংকের থেকে কমানো হয়েছে। এটা খুবই সম্ভব। পাশাপাশি আমানতের ক্ষেত্রে আগে যে গোপনীয়তা সুইস ব্যাংকগুলো রক্ষা করত, এখন আর তা নেই। সে কারণে দুবাই সহ মধ্যপ্রাচ্য, দক্ষিণ পূর্ব এশিয়া ও পূর্ব ইউরোপের দেশে পাচার ও বিনিয়োগ বাড়ছে। সেভাবে নির্ভরযোগ্য ব্যাংক নয় তারা, কিন্তু সরকারিভাবে তথ্য চাইলে সরকার সেই তথ্য দিয়ে দেয়। আমি টাকাটা রাখবো দুবাইতে, আমি টাকা রাখবো সিঙ্গাপুরে, আমি টাকা রাখবো বাড়িঘর কিনে ফেলবো লন্ডনে। সুইস কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী সুইজারল্যান্ডের ব্যাংকে শুধু বাংলাদেশি নয়, কমেছে ভারত, পাকিস্তান, সিঙ্গাপুর ও নেপালের নাগরিকদেরও অর্থ। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। শুক্রবার ভোরে প্রথম ফ্লাইটে ফেরেন 417 জন। দিনভর 10টি ফ্লাইটে দেশে ফিরবেন 4000 হাজি। হজের সুষ্ঠু ব্যবস্থাপনায় সন্তুষ্টির কথা জানান তারা। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ হজ করতে সৌদি আরব যান। চলতি বছর সৌদি আরব সহ অন্যান্য দেশ মিলিয়ে হজে অংশ নিয়েছেন মোট 18,33,164 জন, যার মধ্যে বাংলাদেশ থেকে অংশ নেন 85,000 জন।
হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফেরার পালা হাজিদের। শুক্রবার ভোরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফেরেন 417 জন। এর মধ্য দিয়ে শুরু হয় ফিরতি হজ ফ্লাইট। দেশে ফিরে সৌদি আরব অংশে হজের সুষ্ঠু ব্যবস্থাপনার কথা জানান হাজিরা। হজের 5 দিন, সেই 5 দিন আমরা অনেক কিছু হেল্প পেয়েছি। অনেক কাছে ছিলাম, অনেক হাঁটাও অনেক কম লাগছে এবং পরিশ্রম অনেক কম হয়েছে আর কি। কোনো অভিযোগ নেই, সুন্দর হয়েছে। যদিও একটু দূরে পড়ছে আমাদের ইয়াটা আর কি, মানে হোটেলটা, আর নাইলে এমনি খুব সুন্দর ব্যবস্থাপনা। মাশাআল্লাহ ভালোই ছিল। আল্লাহর কাছে যতটুকু মনের ভাষা ব্যক্ত করার, আল্লাহর ইচ্ছায় সবই করতে পেরেছি, কোনো সমস্যা হয় নাই। হজে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করেছেন বলেও জানান হাজিরা। হজের সমস্ত কার্যক্রম খুব সুন্দরভাবে হয়েছে এবং আল্লাহর কাছে আমরা আমাদের নিজেদের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য, সমস্ত মুসলিম উম্মার জন্য আমরা দোয়া করেছি। আল্লাহর কাছে তওবা করেছি, গুনাহ মাফ, মাগফিরাত, এটাই তো বড় চাওয়া। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে সবকিছু। সবার জন্য ক্ষমা চেয়েছি। আল্লাহ তুমি সবাইকে ক্ষমা করো, যারা আসছে সারা পৃথিবীর মুসলমান, তুমি তাদের হজ কবুল করো, এইটাই আমার চাওয়া ছিল। ফিরতি হজ ফ্লাইট শেষ হবে আগামী 22 জুলাই। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অর্ধেক হজযাত্রী পরিবহন করবে, বাকি অর্ধেক পরিবহন করবে সৌদিয়া ও ফ্লাইনাস এয়ারলাইন্স। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের একাধিক সন্ত্রাসী গ্রুপ অত্যাধুনিক অস্ত্রে তটস্থ করে রেখেছে উখিয়া টেকনাফের জনপদ। রাতে ক্যাম্পগুলোতে নেমে আসে অপহরণ আতঙ্ক। অস্ত্রের মহড়া চলে রোহিঙ্গা শিবিরের বাইরেও। গত 6 মাসে শুধু ক্যাম্পে খুন হয়েছে 20 থেকে 22 রোহিঙ্গা। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 34টি শিবিরে বাস করে প্রায় 10 লাখ রোহিঙ্গা। আশ্রয় নেয়ার কিছুদিন পরেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের মাঝে তৈরি হয় একাধিক সশস্ত্র গ্রুপ। শুরু হয় খুনোখুনি। পুলিশের হিসাবে গত 6 মাসে ক্যাম্পগুলোতে নিজেদের বিরুদ্ধে লাশ পড়েছে 20 থেকে 22টি। অত্যাধুনিক অস্ত্রের মুখে অপহরণ হয়েছে অনেকে। এ কারণে 1 ও 4 নাম্বার সহ অনেক ক্যাম্পে রাত জেগে পাহারার ব্যবস্থা করা হয়েছে। আমরা প্রতিদিন রাতে এবং সকালে পাহারা বসাই। রাতে 5 জন ও সকালে 5 জন করে ক্যাম্পে পাহারা দেয়। প্রায় রাতেই গোলাগুলি হয়, প্রতিপক্ষকে মেরে ফেলে তারা পালিয়ে যায়। রাতের বেলায় মুখে কাপড় বেঁধে এসে একে অপরের উপর হামলা চালায়, কুপিয়ে ও গুলি করে তারা পালিয়ে যায়। আমরা তাদেরকে চিনি না। রোহিঙ্গা সন্ত্রাসীদের ভয়ে আতঙ্কে আছে স্থানীয় বাঙালিরাও। তারা বলছেন যুদ্ধে ব্যবহার হয় এমন ভারী অস্ত্র দেখা যায় রোহিঙ্গাদের হাতে। তাদের মধ্যে বিভিন্ন গ্রুপ আছে। এই গ্রুপের কারণে এবং মরণ নেশা, ইয়াবা কারবারের অর্থের কারণে এই হত্যাকাণ্ডগুলো হচ্ছে বলে আমার মনে হয়। পুলিশ বলছে নানা সময়ে অভিযান চালিয়ে অনেক অস্ত্র উদ্ধার করা হয়েছে। গত 6 মাসে প্রায় 20 থেকে 22টা মার্ডার হয়েছে বিভিন্ন ঘটনায়। সেগুলো থানায় মামলা হয়েছে এবং আসামি অনেককে ধরা হয়েছে। আমরা আইনগত ব্যবস্থা সেখানে নিয়েছি, মামলাগুলো তদন্তাধীন আছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আরও অভিযান চালানো হবে বলে জানিয়েছে পুলিশ। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে এক পল্লী বিদ্যুৎ কর্মচারীকে খুঁটির সঙ্গে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ইউনো শেখ জাহিদ হাসান প্রিন্সের প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে পল্লী বিদ্যুতের কর্মচারীরা। সকালে পল্লী বিদ্যুৎ সমিতির চত্বরে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা অভিযোগ করেন, উপজেলা পরিষদের কোয়ার্টারের বিল 25 মাস বকেয়া থাকার সংযোগ বিচ্ছিন্ন করতে চায় পল্লী বিদ্যুতের কর্মচারীরা। এ সময় ইউনোর নির্দেশে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারী ইকবাল হোসেনকে খুঁটির সাথে বেঁধে রাখে আনসার সদস্যরা। পরে বিষয়টি জানাজানি হলে ইকবাল হোসেনকে ছেড়ে দেয় তারা। এই ঘটনায় ইউনোকে প্রত্যাহার এবং বিভাগীয় তদন্তের দাবি জানান পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীরা। এই ছিল সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্স।